আসসালামু আলাইকুম। আমরা এই ক্লাসে তোমাদেরকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাই আলোচনা করব, কিন্তু আমরা আজকের ক্লাসে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায় এটা আমরা আজকে আলোচনা করব। আমরা আগের ক্লাসে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক নির্ভর যে পর্যায় ওই পর্যায়টা আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক নিরপেক্ষ পর্যায়। মনোযোগ দাও, খেয়াল করো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় পর্যায়। যেই দ্বিতীয় পর্যায়কে আমরা বলতেছি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো আলোক নিরপেক্ষ পর্যায় বা এই যে দ্বিতীয় পর্যায়, এই পর্যায়ে আসলে কি হয়? এই পর্যায়ে উদ্ভিদ পত্ররন্ধ্র দিয়ে বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর সেই কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ গ্লুকোজ। তো আমরা তোমাদেরকে এটা একটু আরেকবার মনে করিয়ে দিই। আমরা আজকে আলোচনা করতেছি হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তোমরা ইতিমধ্যে জানো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ একটা প্রক্রিয়া। এই দীর্ঘ প্রক্রিয়াকে সহজে বোঝার জন্য, সহজে বর্ণনা করার জন্য একজন ইংরেজ বিজ্ঞানী ব্ল্যাকম্যান উনি এই পুরো প্রক্রিয়াকে দুটি পর্যায়ে বিভক্ত করেন। প্রথম পর্যায়কে বলা হয় আলোক নির্ভর পর্যায়, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি আগের ক্লাসে। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করতেছি দ্বিতীয় পর্যায়, যাকে আমরা বলতেছি হলো আলোক নিরপেক্ষ পর্যায়। তো একটু খেয়াল করো এই পর্যায়ে তাহলে কি ঘটে। এই যে সালোক সংশ্লেষণের দ্বিতীয় পর্যায়, যাকে আমরা বলতেছি আলোক নিরপেক্ষ পর্যায়, এখানে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে। তারপরে সেই কার্বন ডাইঅক্সাইড থেকে এই যে শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ তৈরি করে। তো ভালো করে এখানে খেয়াল করলে দেখতে পারবা যে এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড আছে আর এখানে যে গ্লুকোজ আছে। এখন এই কার্বন ডাইঅক্সাইড থেকে যদি আমি এই গ্লুকোজটা তৈরি করতে চাই, তো দেখো এখানে কিন্তু হাইড্রোজেন নাই। তাহলে আমাকে এখানে অবশ্যই একটা বিজারণ বিক্রিয়া ঘটাতে হবে। কারণটা হচ্ছে হাইড্রোজেন যুক্ত করতে হবে। হাইড্রোজেন যুক্ত করাকে আমরা কি বলি? হাইড্রোজেন যুক্ত করাকে আমরা বলি হচ্ছে বিজারণ প্রক্রিয়া। তাহলে এখানে আসলে এই যে কার্বন ডাইঅক্সাইড নিয়েছি, এখান থেকে যদি আমি গ্লুকোজ তৈরি করতে চাই, তাহলে এখানে আমাকে একটা বিক্রিয়া ঘটাতে হবে। যে বিক্রিয়াটাকে আমরা বলতেছি হলো বিজারণ বিক্রিয়া, কারণ এখানে হাইড্রোজেন যুক্ত হবে। তখন আমি যেখানে হাইড্রোজেন যুক্ত করব, হাইড্রোজেনটা আমি পাবো কোথায়? আমরা আগের ক্লাসে দেখাইছি যে এই হাইড্রোজেনটা কিন্তু NADP-র সাথে যুক্ত হয়ে আছে। তাহলে আমরা এখানে যে বিজারণ করব, হাইড্রোজেন যুক্ত করব, এই হাইড্রোজেনটা এখানে যুক্ত করার জন্য আমরা আসলে NADPH এর সাহায্য নিব। এই যে NADPH, এটা আলোক নির্ভর পর্যায়ে তৈরি হয়েছিল। সেই আলোক নির্ভর পর্যায়ের যে NADPH, এটার আমরা হাইড্রোজেনটা নিয়ে NADPH-কে মুক্ত করে দিব। এটা আবার NADP হয়ে যাবে এবং NADP হয়ে আলোক নির্ভর পর্যায়ে গিয়ে আবার হাইড্রোজেন নিয়ে NADPH-এ ফিরে আসবে। আর এই হাইড্রোজেনটা দিয়ে আমরা এই যে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটাবো এবং তৈরি হবে শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ গ্লুকোজ তৈরি হবে। এবং যদি এই প্রক্রিয়া ঘটাতে গিয়ে আমাদের শক্তির প্রয়োজন হয়, অবশ্যই শক্তির প্রয়োজন হবে, তাহলে সেই শক্তি আমরা কই থেকে গ্রহণ করব? সেই শক্তি আমরা গ্রহণ করব এই যে এটিপি থেকে। আমরা এটাও আলোক নির্ভর পর্যায়ে এই এটিপিটা আমরা তৈরি করে রেখে দিয়েছিলাম। তো এখন এই এটিপিটাকে যদি আমি ভেঙে ADP এবং এই যে অজৈব ফসফেটটাকে মুক্ত করে দিই, তাহলে এখান থেকে শক্তি মুক্ত হবে। সেই শক্তি দিয়ে NADPH এর হাইড্রোজেনকে মুক্ত করে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটাবো এবং শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে। এটাই ঘটে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু সূর্যের আলোর সরাসরি কোনো প্রয়োজন নেই। যদি আমার শক্তির প্রয়োজন হয়, তাহলে আমি কিন্তু এটিপিকে ব্যবহার করতেছি, কারণ অলরেডি আমি সূর্যের আলোর শক্তিটাকে এই এটিপির মধ্যে সঞ্চয় করে রেখে দিছি। তাহলে এখানে আমার আলোর সরাসরি প্রয়োজন পড়তেছে না। যদি আলোক শক্তির প্রয়োজন হয়, তাহলে আমি এটিপি দিয়ে সেই আলোক শক্তির প্রয়োজনটা আমি পূরণ করতেছি। তাহলে আলোর সরাসরি দরকার এখানে নাই। আবার যদি তোমার মনে হয় আমার এখানে হাইড্রোজেন প্রয়োজন, আমার সরাসরি পানিকে ভেঙে
ফটোলাইসিস করে তো হাইড্রোজেন নিয়ে আসতে হবে না, কারণ আমি অলরেডি আলোক নির্ভর পর্যায়ে সূর্যের আলো দিয়ে পানি ভেঙে হাইড্রোজেনকে মুক্ত করে NADPH এর কাছে রেখে দিয়েছি। সুতরাং এখানে আমার সূর্যের আলোর সরাসরি প্রয়োজন নেই। এই যে সূর্যের আলোর সরাসরি প্রয়োজন নেই, এই কারণেই কিন্তু এই দ্বিতীয় পর্যায়ের নাম হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। অর্থাৎ সরাসরি সূর্যের আলোর প্রয়োজন নেই, আলো থাকলেও এই প্রক্রিয়া হবে, আলো না থাকলেও এই প্রক্রিয়া হবে, সরাসরি আলোর উপরে কোনো নির্ভরতা নেই। তবে মনে রাখা ভালো, সূর্যের আলো থাকলে এই প্রক্রিয়াটা ভালো হবে। কেন ভালো হবে? এই যে আমরা কার্বন ডাইঅক্সাইডটা যে আমরা সংগ্রহ করতেছি বায়ুমণ্ডল থেকে, তো এই কার্বন ডাইঅক্সাইডটা সংগ্রহ করা হচ্ছে বায়ুমণ্ডল থেকে কার মাধ্যমে? পত্ররন্ধ্রের মাধ্যমে। তো সূর্যের আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্রটা খোলা থাকে। সূর্যালোক থাকলে এই পত্ররন্ধ্রটা খোলা থাকে, এটা খোলা থাকে হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে। তাহলে সেই ক্ষেত্রে আলো থাকলে ভালো, আলো থাকলে এই প্রক্রিয়াটা ভালো চলবে, কিন্তু আলো না থাকলে যে চলবে না তা কিন্তু নয়। এই জন্য এই পর্যায়ের নাম হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এবং আরেকটা ব্যাপার একটু মনে রাখতে হবে, সেটা হলো এই আলোক নিরপেক্ষ পর্যায়ের কিন্তু আরও একটা নাম আছে। আলোক নিরপেক্ষ পর্যায়কে কিন্তু আবার দেখবা অনেক সময় এইরকমও বলা হবে, সেটা হচ্ছে কার্বন বিজারণ পর্যায়। তোমরা অলরেডি এখানে দেখেছো যে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়। তো হাইড্রোজেন যুক্ত হওয়ার বিক্রিয়াকে আমরা কি বলি? বিজারণ বলি। সুতরাং যেহেতু এখানে এই যে কার্বন ডাইঅক্সাইডের কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়, এই হাইড্রোজেন যুক্ত হয়, বিজারণ ঘটে, তাই এই অধ্যায়ের আরেকটা নাম হচ্ছে কার্বন বিজারণ পর্যায়। আমরা এই স্লাইডটা তোমাদের বোঝার সুবিধার জন্য প্রথম থেকে আরও একবার বলি, ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো। তাহলে আমরা এখন আলোচনা করতেছিলাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়া যেহেতু একটা দীর্ঘ প্রক্রিয়া, তাই ইংরেজ বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে সহজে বর্ণনা করার জন্য, সহজে বোঝার জন্য দুটি পর্যায়ে বিভক্ত করেছেন। প্রথম পর্যায়কে উনি বলেছেন আলোক নির্ভর পর্যায়, যেখানে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয় এবং সেই রাসায়নিক শক্তিরূপে এটিপি, NADPH এগুলোর মধ্যে সেই শক্তিটা জমা থাকে। এটা ছিল আমাদের প্রথম পর্যায়। আমরা এটা অলরেডি এর আগের ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করতেছি হলো দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়কে আমরা বলতেছি আলোক নিরপেক্ষ পর্যায়। তো আলোক নিরপেক্ষ পর্যায় কেন বলতেছি? কারণ এই পর্যায়ে সূর্যের আলোর সরাসরি প্রয়োজন নেই। আলো থাকলে ভালো, আলো থাকলেও প্রক্রিয়াটা চলবে, কিন্তু আলো না থাকলেও এই প্রক্রিয়া চলবে। এই জন্য আমরা এই পর্যায়ের নাম দিয়েছি আলোক নিরপেক্ষ পর্যায়। আমরা বোঝার চেষ্টা করি এই পর্যায়ে কি ঘটে। এই পর্যায়ে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। ওই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করার পর এই কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ গ্লুকোজ তৈরি করে। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা যে গ্লুকোজ তৈরি করব, এই কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করতে গেলে আমাদের দেখো এখানে বিজারণ ঘটাতে হবে। কেন বিজারণ ঘটাতে হবে? কারণ এখানে আমাদের হাইড্রোজেন যোগ করতে হবে। তো হাইড্রোজেন যোগ করার বিক্রিয়াকে আমরা কি বলি? আমরা হাইড্রোজেন যোগ করার বিক্রিয়াকে বলি বিজারণ। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটাতে হবে, ঘটালে আমাদের কি হবে? শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে। এখন আমি যে বিজারণ ঘটাবো, হাইড্রোজেন যে যোগ করব, হাইড্রোজেনটাকে আমি পানি থেকে নিয়ে আসবো। আবার আমার কিন্তু পানি থেকে নিয়ে আসার প্রয়োজন নেই, কারণ আলোক নির্ভর পর্যায়ে ফটোলাইসিস করে আলোর মাধ্যমে পানি ভেঙে সেই হাইড্রোজেনটাকে আমি অলরেডি NADPH এর কাছে রেখে দিয়েছি। সুতরাং এই পর্যায়ে আমি যে বিজারণটা করব, আমাদের যে হাইড্রোজেনটা প্রয়োজন হবে, এটা আমাকে পানি ভেঙে নিয়ে আসতে হবে না, আমার সূর্যের আলোর প্রয়োজনও হবে না। আমি জাস্ট এই NADPH আছে, এর কাছ থেকে আমি হাইড্রোজেনটা নিয়েই এই বিজারণটা ঘটাবো এবং শর্করা তৈরি করব। এখন যদি NADPH এর এই হাইড্রোজেনটা ভাঙতে কি যদি এনার্জির প্রয়োজন হয়, আমার তবুও সূর্যের আলোর সরাসরি দরকার লাগবে না, কারণ আমি এখানে এনার্জিটাও স্টোর করে রেখে দিয়েছি কার মধ্যে? ATPর মধ্যে। তোমরা জানো আলোক নির্ভর পর্যায়ে ফটোফসফোরাইলেশন বিক্রিয়ার মাধ্যমে সূর্যের আলোর শক্তিটাকে আমরা জমা করে রেখে দিয়েছিলাম ATPর মধ্যে। তাহলে আমার যদি এখন শক্তির প্রয়োজন পড়ে, তাহলে আমি সেই ATPটাকে ভেঙে ADP বানিয়ে দিব, ফসফেট মুক্ত করব, ফলে শক্তি মুক্ত হবে এবং ওই শক্তি দিয়ে NADPH এর হাইড্রোজেনকে আমরা মুক্ত করে নিয়ে এসে এই যে কার্বনের বিজারণ ঘটিয়ে শর্করা তৈরি করব। তো যেহেতু এই পর্যায়ে আলোর সরাসরি প্রয়োজন পড়ে না, তাই আমরা এই পর্যায়ের নাম দিয়েছি আলোক নিরপেক্ষ পর্যায়। আবার এই পর্যায়ে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হয় অর্থাৎ বিজারণ ঘটে, তাই এই পর্যায়ে আরেকটা নাম আমরা দিয়েছি কার্বন বিজারণ পর্যায়। তো এই হলো মোটামুটি দ্বিতীয় পর্যায়ের একটা সংক্ষিপ্ত বর্ণনা। এখন আসো, এই পর্যায়টা কিন্তু এই যে বিজারণ যে প্রক্রিয়াটা হচ্ছে, এই বিজারণ প্রক্রিয়া কিন্তু সব উদ্ভিদে কিন্তু একভাবে হয় না। এই বিজারণ প্রক্রিয়া এক এক ধরনের উদ্ভিদে এক একভাবে হয়,
কারণটা হচ্ছে ভিন্ন ভিন্ন উদ্ভিদ, ভিন্ন ভিন্ন উদ্ভিদের ভিন্ন ভিন্ন এনজাইম থাকার কারণে তারা ভিন্ন ভিন্ন ধরনের বিক্রিয়া করে। সবার এনজাইম তারা এক রকমের নয় যে সবাই একই রকমের বিক্রিয়া করবে। তো এই যে আমরা আলোচনা করলাম কার্বন বিজারণ পর্যায়, এই কার্বন বিজারণ পর্যায় কিন্তু সব উদ্ভিদে একভাবে হয় না, মোটামুটি 3 ভাবে এটা ঘটতে পারে। বিভিন্ন উদ্ভিদে 3 ভাবে ঘটতে দেখা যায়। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা যায় অধিকাংশ উদ্ভিদে যেটা হয় আর কি, সেটাকে আমরা বলি হচ্ছে কার্বন বিজারণের C3 চক্র। এবং এই C3 চক্রকে আরেকটা নাম আমরা বলতে পারি, সেটা হচ্ছে কেলভিন চক্র। বিজ্ঞানী কেলভিন তার নাম অনুসারে এই চক্রকে নামকরণ করা হয় হচ্ছে কেলভিন চক্র। তাহলে বেশিরভাগ উদ্ভিদে কার্বন বিজারণ হওয়ার বা দ্বিতীয় পর্যায়ে যে সংঘটিত হয়, বেশিরভাগ উদ্ভিদে হয় হচ্ছে C3 চক্র বা কেলভিন চক্রের মাধ্যমে। এটা আমরা একটু পরে আলোচনা করব। এছাড়াও কিছু কিছু উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে হয় হলো C4 চক্র। এটাকেও আবিষ্কারকের নাম অনুযায়ী বলা হয় বিজ্ঞানী হ্যাস ও স্ল্যাক চক্র। হ্যাস ও স্ল্যাক চক্র, এটাও কিছু কিছু উদ্ভিদে হয়। আর আরেকটা চক্র রয়েছে, এটাকে বলা হয় CAM চক্র। এখানে CAM এর পূর্ণরূপ হচ্ছে ক্রাসুলিশিয়ান অ্যাসিড মেটাবলিজম। মেটাবলিজমের বাংলা হচ্ছে বিপাক। তাহলে কিছু কিছু এমন উদ্ভিদ রয়েছে যারা এই যে একটা অ্যাসিড ক্রাসুলিশিয়ান অ্যাসিড, এই অ্যাসিডের বিপাকের মাধ্যমেও শর্করা উৎপাদন করে। তো সেটাকে আমরা বলি হচ্ছে CAM ক্রাসুলিশিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। তাহলে কার্বন বিজারণ বা এই যে দ্বিতীয় পর্যায়, এই পর্যায়টা আবার এক এক ধরনের উদ্ভিদে এক একভাবে হতে পারে। তো মোটামুটি 3 ভাবে এটা হয়। অধিকাংশ উদ্ভিদে হয় হচ্ছে C3 চক্র, যেই বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মেলভিন কেলভিন, তার অনুযায়ী এটাকে বলা হয় কেলভিন চক্র। আরেকটাকে বলা হচ্ছে C4 চক্র। এটা বিজ্ঞানী আবিষ্কার করেন দুজন, একজন হ্যাস এবং একজন স্ল্যাক। তো এই দুইজন বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে বলা হয় হ্যাস এবং স্ল্যাক চক্র। আর 3 নম্বরে আসা হচ্ছে ক্রাসুলিশিয়ান অ্যাসিড বিপাক চক্র। এটাও কিছু উদ্ভিদে দেখা যায়। তোমাদের পাঠ্য বইতে 1 আর 2 প্রথম দুটো চক্র নিয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় চক্রটা তোমাদের প্রয়োজন নেই এবং তোমাদের পাঠ্য বইতে নেই, এটা আসলে সিলেবাসের বহির্ভূত, এটা আমরা আলোচনা করব না। প্রথম দুটো আমরা আজকে আলোচনা করব। তো আসলে আমরা দেখি কিভাবে C3 চক্র হয়। তো যে সকল উদ্ভিদ C3 চক্রের মাধ্যমে শর্করা তৈরি করে, সে সকল উদ্ভিদের পাতায় আগে থেকেই একটা যৌগ থাকে। যৌগটার নাম আমি লিখে দিচ্ছি। আগে থেকে একটা যৌগ থাকে, যৌগটার নাম হচ্ছে রাইবুলোজ বিসফসফেট। অনেক সময় দেখবা যে এই যে লেখা আছে না রাইবুলোজ বিসফসফেট, এখানে বিস না থেকে অনেক সময় দেখবা ডাইফসফেটও লেখা থাকে। আসলে একটু মনে রাখা দরকার, এখানে বিস বলতেও 2, ডাই বলতে হচ্ছে 2। তো দেখবা অনেক জায়গাতে এরকম লেখা থাকে যে রাইবুলোজ বিসফসফেট, আবার অনেক বইতে লেখা থাকে রাইবুলোজ ডাইফসফেট। একই জিনিস, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে যে সকল উদ্ভিদ C3 চক্র, এই চক্রের মাধ্যমে শর্করা তৈরি করে, ওই সকল উদ্ভিদের পাতায় আগে থেকেই একটা যৌগ থাকে, যৌগটার নাম রাইবুলোজ বিসফসফেট। আসলে এই রাইবুলোজটা হচ্ছে শর্করা জাতীয় একটা উপাদান, শর্করা জাতীয় পদার্থ। এবং এই শর্করাতে থাকে হলো 5টি কার্বন। এখানে থাকে হচ্ছে 5টি কার্বন, 5 কার্বন বিশিষ্ট শর্করা। আর এই যে বিস মানে হলো 2, এখানে থাকে হচ্ছে 2টি ফসফেট। তাহলে এই যৌগের মধ্যে 5টি কার্বন রয়েছে এবং 2টি কি রয়েছে, 2টি রয়েছে হচ্ছে ফসফেট। এটা গাছের পাতায় আগে থেকেই থাকে। তারপরে কি হয় দেখো, আচ্ছা এটা গাছের পাতা আগে থেকেই থাকে। এরপরে এই যৌগটা বায়ুমণ্ডল থেকে পাওয়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই যৌগটা বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাই অক্সাইডটা উদ্ভিদ গ্রহণ করে, সেটা এই যৌগের সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পর ভালো করে খেয়াল করো,
এখানে আছে হলো 5টা কার্বন 2 ফসফেট, আরও একটা কার্বন কিন্তু যুক্ত হলো, তাহলে কিন্তু 6টা কার্বন হয়ে গেল এবং 2 ফসফেট হয়ে গেল। তো এই বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে সেটাকেও গ্রহণ করলো, গ্রহণ করে এখানে তৈরি করে কি দেখো, তৈরি করে হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তৈরি করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে কার্বন থাকে হলো 3টি, এখানে থাকে হচ্ছে 3টি কার্বন ও 1টি ফসফেট। তাহলে দেখো এই যে এখানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো, এখানে থাকে 3টা কার্বন এবং 1টা ফসফেট। আগে থেকেই ছিল রাইবোলুজ বিসফসফেট, সেখানে 5 কার্বন 2 ফসফেট, 5 কার্বন আর 1 কার্বন যোগ হলো, তাহলে কয় কার্বন হলো, 6 কার্বন, তাহলে 6টা কার্বন 2 ফসফেট। সেখান থেকে যদি 3টা কার্বন 1 ফসফেটওয়ালা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, তাহলে কয়টা উৎপন্ন হবে, তাহলে এটা তৈরি হবে হচ্ছে 2টা আসলে তৈরি হবে। আমি একটা পাশে লিখে রাখি, তাহলে এটা আসলে তৈরি হবে কয়টি, 2টি তৈরি হবে। ভালো করে মনোযোগ দাও, 2টি তৈরি হবে, কিভাবে আবার বুঝাই দিই দেখো। তাহলে গাছের পাতায় আগে থেকে আছে রাইবোলুজ বিসফসফেট, রাইবোলুজ বিসফসফেট কয় কার্বনওয়ালা, 5 কার্বনওয়ালা, কয় ফসফেট থাকে, 2 ফসফেট থাকে, তার সাথে আরো একটা কার্বন যুক্ত হলো, তাহলে এখন মোট কার্বন কত হলো, 6 কার্বন 2 ফসফেট। তো তুমি এখন 6 কার্বন আর হচ্ছে 2 ফসফেট, একে 2 দিয়ে ভাগ করো, তাহলে আমরা পাবো কি, আমরা পাবো হচ্ছে 3 কার্বন ও 1 ফসফেট। তাহলে 3 কার্বন এবং 1 ফসফেটওয়ালা এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড পাওয়া গেল, এটা তৈরি হবে কয়টা, তাহলে 2টা তৈরি হবে, তাহলে 2টা তৈরি হলো। আচ্ছা হোক, 2টা তৈরি, সমস্যা নেই। এখন ভালো করে খেয়াল করো, এটা বুঝতে একটু কঠিন লাগতে পারে, বাট ভালোভাবে যদি সমস্যা হয় আবার প্রথম থেকে দেখবা, এটা বারবার দেখবা। তো খেয়াল করো এখন, তাহলে এই যে রাইবোলুজ বিসফসফেট এর সাথে কার্বন অ্যাসিড যুক্ত হয়ে 2টি তৈরি হলো কি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেখানে কয়টা কার্বন আছে, 3টা কার্বন, এবং এর 3 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত আছে। এই যেখানে 3 লেখা আছে না, এই 3 মানে কিন্তু আসলে 3 নাম্বার কার্বনে এই যে একটা ফসফেট যুক্ত, এই 3 মানে কিন্তু 3টা ফসফেট নয়, এই 3-ফসফো মানে হলো এর মোট 3টা কার্বন, তার 3 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত আছে। তো এই জন্য যৌগটার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা তৈরি হলো 2টা। এখন ভালো করে মনোযোগ দিয়ে দেখো, খেয়াল করো, আমি যদি গ্লুকোজ তৈরি করতে যাই, গ্লুকোজ তৈরি করতে যাই, তাহলে গ্লুকোজে কয়টা কার্বন, 6টা কার্বন, গ্লুকোজে কার্বন হচ্ছে 6টা। এখন আমাকে এই 6টা কার্বনই নিতে হবে হলো কার্বন ডাই অক্সাইড থেকে, কারণ আমি যদি গ্লুকোজ তৈরির সময় যদি আমি এই রাইবোলুজ থেকেই গ্লুকোজ তৈরি করি, তাহলে তো রাইবোলুজ শেষ হয়ে যাবে, গাছের পাতায় তো রাইবোলুজ আর থাকবে না। যদি গাছের পাতায় রাইবোলুজ না থাকে, তাহলে তো কখনোই আর এই কার্বন ডাইঅক্সাইড কারোর সাথে যুক্ত হতেই পারবে না। তো এই জন্য কি করতে হবে, যখন আমরা গ্লুকোজ তৈরি করব, এই গ্লুকোজের যে 6টা কার্বন, এই 6টা কার্বন নিব হলো কই থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে এই 6টা কার্বন সংগ্রহ করব। এই কারণে আমাকে এই যে এইটুকু যে আমি যে লিখলাম, এটা আমাকে 6 বার নিতে হবে, তাহলে আমাকে বায়ুমণ্ডল থেকেই নিতে হবে 6টা কার্বন। কারণ এই যে আবার দেখো, এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের যে 6টা কার্বন, এই 6টা কার্বন আমাকে নিতে হবে হলো বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড থেকে। আমি এই রাইবোলুজের এই কার্বনগুলোকে দিয়ে আমি গ্লুকোজ তৈরি করতে পারবো না, তাহলে রাইবোলুজ থাকবে না, আর রাইবোলুজ না থাকলে এই চক্র আর হবে না। তো এই জন্য আমাকে এটা ঠিক রাখতে হবে, আমি 6টা কার্বন নিব, বায়ুমণ্ডল থেকেই 6টা কার্বন ডাইঅক্সাইড নিব, তাহলে 6টা কার্বন ডাইঅক্সাইড এখানে যুক্ত করতে গেলে আমাকে এখানেও 6টা রাইবোলুজ ইউজ করতে হবে। 6টা রাইবোলুজ ব্যবহার করে তার সাথে আমি 6টা কার্বন ডাইঅক্সাইড যুক্ত করব, তাহলে এটা কয়টা তৈরি হবে, এটা প্রথমবারে তৈরি ছিল 2টা, এখন 6 বার যদি তৈরি করে তাহলে 6 দুগুণে কত হবে, 12টা, তাহলে এখানে আসলে মোট 12টা এইরকম যৌগ তৈরি হবে, এরকম যৌগ মোট তৈরি হবে আসলে 12টা। আমি এটা একটু তোমাদের সাথে আবার প্রথম থেকে শেয়ার করি। তাহলে আমরা একটু প্রথম থেকে আসি, একেবারে প্রথম থেকে আলোচনা করি, তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। আমরা আসলে পড়াচ্ছি তোমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া অনেক দীর্ঘ প্রক্রিয়া, এটাকে 2 পর্যায়ে ভাগ করা হয়। আমরা আজকে আলোচনা করতেছি দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ের নাম আমরা দিয়েছি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। নামটা আলোক নিরপেক্ষ পর্যায়ে দিলাম কেন, কারণ এখানে সরাসরি আলোর প্রয়োজন পড়ে না, সরাসরি আলোর দরকার হয় না, আলো থাকলেও হবে, আলো না থাকলেও এই পর্যায়টা হবে। সুতরাং এখানে এই জন্য নামটা হলো কি, আলোক নিরপেক্ষ পর্যায়। তো এই পর্যায়ে কি হয় দেখো, এই পর্যায়ে প্রথমে উদ্ভিদ,
পত্ররন্ধ্র খুলে সেখান দিয়ে কি গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড। তারপরে সেই যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো সেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় হচ্ছে গ্লুকোজ, শর্করা জাতীয় খাদ্য। এখন আমি যদি কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করতে চাই, দেখো এখানে কিন্তু হাইড্রোজেন নাই, তাহলে আমার এই প্রক্রিয়াতে হাইড্রোজেন যোগ করতে হবে। সেই হাইড্রোজেন যোগ করাকে কি বলা হয়? বিজারণ। তাহলে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ করলে কি তৈরি হয়? শর্করা তৈরি হয়। এখন ওই হাইড্রোজেন আমি কোথায় পাবো? আমাকে কি পানি ভেঙে নিয়ে আসতে হবে? না, পানি ভেঙে নিয়ে আসার প্রয়োজন নাই, কারণ আমরা ইতিমধ্যে আলোক নির্ভর পর্যায়ে পানি ভেঙে ওই হাইড্রোজেনটাকে আমরা NADPH এর কাছে রেখে দিয়েছি। সুতরাং আমার পানি ভাঙার প্রয়োজন নাই, আমার সূর্যের আলোরও প্রয়োজন নেই। আমি এই যে NADPH এখান থেকে এই হাইড্রোজেনটাই আমি এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে দিব, গ্লুকোজ তৈরি হয়ে যাবে। যদি NADPH ভাঙতে আমার শক্তির প্রয়োজন হয়, আমার কি আবার সূর্যের আলোর প্রয়োজন হবে? না, আমার আবার সূর্যের আলোর প্রয়োজন হবে না, কারণ সূর্যের আলোর শক্তিটা আমি ATPর মধ্যে রেখে দিয়েছি। আমি ATPকে ভেঙে দিব, ওখান থেকে শক্তি মুক্ত হবে, ওই শক্তি দিয়ে আমি এই বিক্রিয়া ঘটাতে পারবো। তাহলে কি দাঁড়ালো? এখানে আমি শর্করা তৈরি করব কার্বন ডাইঅক্সাইড থেকে, বিজারণ করব, কিন্তু আমার এখানে সরাসরি আলোর প্রয়োজন নেই। তাই এই পর্যায়ের নাম আমি দিয়েছি আলোক নিরপেক্ষ পর্যায়। আর যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটতেছে, তাই আমরা এই পর্যায়ের নাম দিয়েছি কার্বন বিজারণ পর্যায়। তাহলে দ্বিতীয় পর্যায়ের নাম হলো আলোক নিরপেক্ষ পর্যায় বা কার্বন বিজারণ পর্যায়। এই যে কার্বন বিজারণ পর্যায়, এটা কিন্তু উদ্ভিদে মোট 3 ভাবে হতে পারে। বিভিন্ন উদ্ভিদে 3 ভাবে হতে পারে। 3 ভাবে কি কি? একটাকে আমরা বলতেছি C3 চক্র, বিজ্ঞানীর নাম অনুসারে বলতেছি কেলভিন চক্র। আরেকটাকে আমরা বলতেছি C4 চক্র, বিজ্ঞানীর নাম অনুসারে বলতেছি হ্যাচ এবং স্ল্যাক চক্র। আরেকটাকে আমরা বলতেছি ক্রাসুলেসিয়ান অ্যাসিড বিপাক চক্র। এই 3টা চক্রের মাধ্যমে কার্বন বিজারণ হয়ে উদ্ভিদের শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। এখন এই 3টার মধ্যে 3 নাম্বারটা আমাদের প্রয়োজন নেই, প্রথম দুটো আমরা আলোচনা করব। সেই প্রথম দুটোর মধ্যে আমরা এখানে আসলে আলোচনা করেছি হলো প্রথম চক্র, অর্থাৎ C3 চক্র। তো আমরা বলতেছিলাম C3 চক্র আসলে কি হয়। C3 চক্রে যে উদ্ভিদগুলোতে হয়, ওই উদ্ভিদগুলোর পাতায় আগে থেকে একটা উপাদান থাকে, তার নাম হলো রাইবোলোজ বিসফসফেট। রাইবোলোজ কি? 5 কার্বন বিশিষ্ট শর্করা। তার সাথে কয়টা ফসফেট লাগানো আছে? 2টা ফসফেট লাগানো আছে। তাহলে 5 কার্বন এবং 2 ফসফেট যুক্ত রাইবোলোজ বিসফসফেট গাছের পাতায় আগে থেকেই থাকে। সে কি করে? সে ওই যে বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা পাওয়া গেল, ওই কার্বন ডাইঅক্সাইডের সাথে সে বিক্রিয়া করে। দেখো কি করলো, 5টা কার্বন ছিল, কার্বন ডাইঅক্সাইডের 1টা কার্বন, তাহলে হলো কয়টা কার্বন? 6টা কার্বন। সেই 6টা কার্বন আর 2 ফসফেট দিয়ে সে 2 অণু তৈরি করে হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে কার্বন থাকে কয়টা? 3টা কার্বন থাকে, আর ফসফেট থাকে হচ্ছে 1টা। তাহলে 6 কার্বন, এখানকার 5 আর এখানকার 1, 6 কার্বন 2 ফসফেট, 6 কার্বন ও 2 ফসফেট। এটাকে যদি আমি ভেঙে দিই, তাহলে 3 কার্বন ও 1 ফসফেট কয়টা অণু পাবো? 2টা অণু পাবো। তাহলে এখান থেকে যে তোমার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো 3 কার্বন এবং 1 ফসফেট বিশিষ্ট, এটা যে তৈরি হলো, এটা কয় অণু তৈরি হবে? এটা তৈরি হবে হচ্ছে 2 অণু। তাহলে এটা 2 অণু তৈরি হলো। হ্যাঁ, এবং এটা মনে রাখার চেষ্টা করো, এখানে যে 3 দেওয়া আছে, এই 3 মানে কিন্তু 3টা ফসফেট নয়। এই 3 মানে হচ্ছে 3টা কার্বনের 3 নাম্বার কার্বনে 1টা ফসফেট লাগানো আছে। এটা বারবার একটু শুনতে হবে। 3 ফসফেট মানে হলো 3টা ফসফেট নয়, ফসফেট 1টা, কিন্তু ওখানে 3টা কার্বনের 3 নাম্বার কার্বনে সেই ফসফেট লাগানো আছে। যাক, এখন মনোযোগ দাও। তাহলে এখন 2টা তৈরি হলো, তাহলে একবার যদি এটা ঘোরে, তাহলে এইরকম অণু পাওয়া যায় কয়টা? এরকম অণু পাওয়া যায় হচ্ছে 2টা। কিন্তু আমাদেরকে এটা ঘোরাতে হবে কয়বার? 6 বার। কেন 6 বার ঘোরাবো সেটাও খেয়াল করো। কেন আমরা 6 বার ঘোরাবো? এই যে এখানে যে আমরা যে গ্লুকোজটা যে লিখতেছি, গ্লুকোজ যে তৈরি করব, এই গ্লুকোজ তৈরি করতে কার্বন আমার লাগবে কয়টা? 6টা। এই 6টা কার্বনই আমার নিতে হবে বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে সেখান থেকে। এই রাইবোলোজের কার্বন আমি ব্যবহার করতে পারবো না। রাইবোলোজের কার্বন দিয়ে গ্লুকোজ তৈরি করলে রাইবোলোজ তো থাকবে না। এই কারণে আমাকে এটা ঘোরাতে হবে কয়বার? 6 বার। এক গ্লুকোজ তৈরি করতে এটা ঘোরাতে হবে 6 বার। তাহলে দেখো খেয়াল করো, আমি যদি 6 বার এই প্রক্রিয়াটা করি, 6 বার যদি এই বিক্রিয়া করি, তাহলে 6 বারে আমি বায়ুমণ্ডল থেকে নিব কয়টা কার্বন? 6টা। বায়ুমণ্ডল থেকে আমি নিব হচ্ছে 6টা কার্বন। আর প্রত্যেকবার একটা করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করার জন্য আবার একটা করে রাইবোলোজ বিসফসফেট নিতে হবে, তাহলে 6টা কার্বন ডাইঅক্সাইড জন্য 6টা নিব। আর এটা প্রথমবার তৈরি হয়েছিল 2টা, প্রথমবার 2টা তৈরি হয়েছিল, তো 6 বার হলো কয়টা হবে? মোট 12টা। এখন এই 12টা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে
12টার মধ্যে 10টা, আবার পুনরায় এটা তৈরি করে ফেরত দিয়ে দিবে। কয়টা সেটা? 10টা। কেন 10টা? বোঝার চেষ্টা করো। এইরকম যদি আমি 10টা নিই, এইরকম যদি আমি 10টা নিই, তাহলে এর একটাতে থাকে হচ্ছে কয় কার্বন? 3 কার্বন। তাহলে 10টাতে কয় কার্বন থাকবে? 30 কার্বন। এখানে আমার কত, এটা ফেরত দিতে গেলে আমার কয়টা কার্বন লাগতেছে? একটাতে হলো 5টা, 6টাতে হলো 5 6 কয়টা? 30টা। তাহলে আমি এখানকার 10টা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডকে আমি এভাবে নিয়ে এসে ফেরত দিয়ে দিব। 10টা ফেরত দিব, কারণ সেখানে কয়টা কার্বন আছে? 30টা কার্বন আছে। এখানে আমার 30টা কার্বন ফেরত দিয়ে দিলাম। আমার কাছে থাকলো 2টা এইরকম অণু, 2টা থাকলো। তাহলে এইরকম অণু যখন 2টা থাকলো, সেই 2টাকে দিয়ে আমি এই যে গ্লুকোজ তৈরি করব। দুইটি দিয়ে কেন? দুটি মানে হলো কয় কার্বন? দুটি মানে হচ্ছে 6 কার্বন। একটাতে 3 কার্বন, দুটিতে কয় কার্বন? 6 কার্বন। তো 6 কার্বন আমি গ্লুকোজ তৈরি করবো, বাস হয়ে গেল। তাহলে এই চক্র বারবার ঘুরবে আর এরকম করে গ্লুকোজ তৈরি হবে। এখন এই চক্রটা, প্রথম যে যৌগটা তৈরি হলো সেটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট, এ দেখো এই যৌগটা কয় কার্বন বিশিষ্ট? প্রথম যে যৌগটা তৈরি হলো সেটা 3 কার্বন বিশিষ্ট। এই কারণে এই চক্রের নাম হচ্ছে C3 চক্র। প্রথম যে যৌগটা উৎপন্ন হলো সেটা কয় কার্বন বিশিষ্ট ছিল? 3 কার্বন বিশিষ্ট। সেই কারণে এটাকে আমরা বলি হচ্ছে C3 চক্র। আর এটা আবিষ্কার করেন বিজ্ঞানী কেলভিন। তো এই জন্য C3 চক্রের আরেকটা নাম হচ্ছে কেলভিন চক্র। এটা আবিষ্কারকের নাম অনুসারে এর নাম হচ্ছে কেলভিন চক্র। আর প্রথম যে যৌগ উৎপন্ন হয় সেই যৌগ অনুসারে, সেই যৌগের যেহেতু 3 কার্বন, সেই জন্য নাম হচ্ছে C3 চক্র। এই হলো মোটামুটি C3 চক্র। এখন এই C3 চক্র ঘটে কোন ধরনের উদ্ভিদে? আমাদের দেশের অধিকাংশ উদ্ভিদেই এই C3 চক্র ঘটে। আমরা যে ধান, আলু, গম, আম গাছ, এই যা গাছগুলো আমরা দেখি আমাদের দেশের বেশিরভাগ গাছে আসলে, বেশিরভাগ উদ্ভিদে আসলে এই C3 চক্রের মাধ্যমে আসলে শর্করা তৈরি হয়। এবং এই উদ্ভিদগুলো কিন্তু বেশি পরিমাণ তাপ সহ্য করতে পারে না, বেশি আলো সহ্য করতে পারে না। কারণ কি? এই যে ধরো কার্বন ডাইঅক্সাইডটা যে আমরা গ্রহণ করতেছি, এই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করতেছি কই থেকে? বায়ুমণ্ডল থেকে। কার মাধ্যমে? পত্ররন্ধ্রের মাধ্যমে। পত্ররন্ধ্র খুলে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করতেছি। যখন আবহাওয়াটা অত্যন্ত উষ্ণ হয়, তাপমাত্রা অত্যন্ত বেড়ে যায়, আলো অত্যন্ত তীব্র হয়, তখন উদ্ভিদ করে কি? পত্ররন্ধ্রটাকে বন্ধ করে দেয়। কারণ পত্ররন্ধ্র খোলা রাখলে ওই বেশি তাপমাত্রা, বেশি আলোতে গাছের যে পানি, ওই পানিটা গাছ হারায় ফেলবে। পত্ররন্ধ্র দিয়ে পানি বের হয়ে চলে যাবে, তখন গাছের জন্য অসুবিধা হতে পারে, গাছ মারা যেতে পারে। এই জন্য অত্যন্ত তীব্র তাপমাত্রায়, অত্যন্ত তীব্র আলোতে উদ্ভিদ করে কি? পত্ররন্ধ্র বন্ধ করে দেয়। তখন এই কার্বন ডাইঅক্সাইডটা আর ভিতরে প্রবেশ করতে পারে না, এই চক্রটাও আর চলে না। তখন কিন্তু এই যে আমাদের দেশের বেশিরভাগ উদ্ভিদ কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। তাহলে এই যে C3 চক্র, এই চক্রের অসুবিধা আছে। এই চক্রটা তাপমাত্রা বেড়ে গেলে, বেশি আলোতে, বেশি তাপমাত্রায় এই চক্রটা কিন্তু চলে না। তার মানে এই চক্র যে উদ্ভিদগুলোতে হবে, সেই উদ্ভিদগুলো কিন্তু বেশি তাপ, বেশি আলো সহ্য করতে পারে না। এই উদ্ভিদগুলো হবে নাতিশীতোষ্ণ দেশের। হ্যাঁ, আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশের উদ্ভিদগুলো এই চক্র ফলো করবে। আম, এই ধরো তোমার ধান, আলু, এই জাতীয় উদ্ভিদগুলো, নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদগুলো এই চক্রটা ফলো করে। এবার আসো আমরা C4 চক্রটা তোমাদের বুঝিয়ে দিই। তো C4 চক্রটা আসলে একটু সহজই বলতে পারো, কারণ C4 চক্রের মধ্যেও এই C3 চক্রটা হয়। তাহলে এখন যদি আমি তোমাদের C4 চক্র বুঝিয়ে দিই, C4 চক্রেও কিন্তু C3 চক্রটা হয়। তাহলে আমি আগে C3 চক্রটা আবার একটু লিখে নিই। তাহলে C3 চক্রে গাছের পাতায় প্রথমে কি ছিল? রাইবোলোজ বিসফসফেট। রাইবোলোজ ছিল 5 কার্বন বিশিষ্ট শর্করা, সাথে ছিল 2টা ফসফেট যুক্ত। তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করা, 2 ফসফেট। এটা C3 চক্রের উদ্ভিদের গাছের পাতায় আগে থেকেই থাকে, এটা ছিল। এর সাথে কি যুক্ত হয়েছিল? এর সাথে যুক্ত হয়েছিল বায়ুমণ্ডল থেকে পাওয়া কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে 5 কার্বন আর এখানে একটা কার্বন, 6 কার্বন। তাহলে এখানে মোট কার্বন কতগুলো দাঁড়ালো? 6 কার্বন। এখানে দেখো আমি লিখেই রাখি, এখানে মোট কার্বন কিন্তু হলো হচ্ছে 6টি কার্বন।
আর হলো 2টি ফসফেট। কিভাবে বোঝার চেষ্টা করো, এখানে 5 কার্বন আর একটা কার্বন, তাহলে 5 আর 1 কত হলো 6টা কার্বন, এই যে 20 ফসফেট, 20 মানে 2 ফসফেট। তাহলে এইটা দিয়ে আমি কি তৈরি করতে পারবো, 2 অণু। 2 অণু কি তৈরি করতে পারবো, 3 ফসফো গ্লিসারিক অ্যাসিড। এখানে মোট কয়টা কার্বন আছে, 3টা কার্বন আছে, আর 2টা কি আছে, ফসফেট আছে। সরি, ভুল হলো, এখানে আবার এখানে আসলে 2টা ফসফেট নাই, একটা ফসফেট আছে। তাহলে একটু মিলাই নাও, 6টা কার্বন 2 ফসফেটকে তুমি 2 ভাগে ভাগ করো, তাহলে একটাতে থাকবে 3 কার্বন 1 ফসফেট, এই জন্য কয় অণু তৈরি হয়েছে, 2 অণু তৈরি হলো। তারপরে যদি আমি এটাকে এখন গ্লুকোজ তৈরি করতে চাই, এখান থেকে গ্লুকোজ তৈরি করতে পারবো না, আমাকে এটা 6 বার ঘোরাতে হবে, কারণ গ্লুকোজের কার্বন কয়টা, 6টা। তাহলে এই 6টা কার্বন আমার নিতে হবে কার্বন ডাইঅক্সাইড থেকে, তাহলে এই জন্য আমার এটা 6 বার ঘোরাতে হবে। তাহলে এখানে আমি 6টা কার্বন ডাইঅক্সাইড নিব, 6টা কার্বন ডাইঅক্সাইড নিয়ে 6 বার বিক্রিয়া করার জন্য 6টা রাইবোজ বিসফসফেট নিতে হবে। তাহলে এটা তৈরি হবে কতগুলো, একবারে তৈরি ছিল 2টা, তাহলে 6 বারে হলে 12 অণু তৈরি হবে। এই 12 অণুর মধ্যে আমি 10 অণু দিয়ে এটা আমি আবার ফেরত দিব, আর 2 অণু দিয়ে তৈরি করব হচ্ছে গ্লুকোজ। 10 অণু মানে কত, 10 অণু মানে হচ্ছে 30টা কার্বন। 10টি অণু মানে হচ্ছে আসলে কয়টি কার্বন, 30টি কার্বন। তাহলে এই 10টা অণু 30টা কার্বন আমি এখানে ফেরত দিলাম, এই যে 5 6 30 হবে। আচ্ছা, এটা লিখে রাখি, এখানে আছে হলো 5টি কার্বন আছে, আর 2টি আছে হলো ফসফেট। আচ্ছা, তাহলে 10টা দিয়ে আমি এরকম ফেরত দিব, তাহলে যেমন পাতায় ছিল তেমনই থাকলে এগুলা আবার এই বিক্রিয়া চলবে, কোনো সমস্যা নেই, ফেরত দিলাম। আর এখানকার যে 2টা থাকলে, যে 10টা নিলাম 2টা থাকলো, সেই 2টা দিয়ে আমি তৈরি করলাম হচ্ছে একটা গ্লুকোজ তৈরি করলাম। এই চক্রের নাম হচ্ছে C3 চক্র, কারণ প্রথম যে যৌগ তৈরি হয় সেটা 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এটা হলো C3 চক্র। এখন আমরা আলোচনা করতেছিলাম C4। তো C4 এর মধ্যেও কি হয়, C3 হয়। তো এই C3টা আমি তোমাদের আরেকবার বুঝাই দিলাম, এটাকে আমি এখন একটু ছোট করে রেখে দিই, কারণ C4 উদ্ভিদেও এই C3 চক্রটা হয়। তাহলে এটা C3 চক্র, এটা C4এও হবে, এটা থাকুক। আমি একটু আরেকবার বলেই নিই, এই চক্র কিন্তু নাও হতে পারে। কখন নাও হতে পারে, যখন আলো অত্যন্ত তীব্র হবে, যখন তাপমাত্রা খুব বেশি বেড়ে যাবে, তখন গাছ নিজের পানি রক্ষা করার জন্য, পানি যেন বের হয়ে না যায়, সেই জন্য পত্ররন্ধ্রকে বন্ধ করে দিবে। পত্ররন্ধ্র বন্ধ হলে আর কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে না, প্রবেশ না করলে কিন্তু এই C3 চক্র বন্ধ হবে। তো যে সকল উদ্ভিদ আসলে এই C3 চক্রের মাধ্যমে খাদ্য তৈরি করে, সেই উদ্ভিদগুলো কিন্তু বেশি তাপ সহ্য করবে না, বেশি আলো সহ্য করবে না, তারা হবে আমাদের দেশের মতো নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদ। আমাদের দেশের অধিকাংশ উদ্ভিদ এই জন্য এই C3 চক্রের মাধ্যমে আসলে শর্করা তৈরি করে। এখন আমরা আলোচনা করব C4। তো C4 এর মধ্যেও C3 হয়, তারপরে এটা C3, এটা C4 এর মধ্যে হবে। এখন C4 এক্সট্রা কি হয় সেটা দেখো। C4 উদ্ভিদের পাতায় একটা যৌগ আগে থেকেই থাকে, তার নাম হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। তো যারা C4 উদ্ভিদ, ওই C4 উদ্ভিদের গাছের পাতায় আগে থেকে একটা যৌগ থাকে, তার নাম হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এটা 3 কার্বন বিশিষ্ট, এটা C4 উদ্ভিদের পাতায় আগে থেকেই থাকে। এখন তারপরে কি হয়, এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, তার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। তো ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে 3টা কার্বন ছিল, আর একটা কার্বন যুক্ত হলো, তখন 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয়, তার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড।
তো এখানে তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো, প্রথম তৈরি হলো যে যৌগ তার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। হিসাব করো কয় কার্বন হবে, আগে থেকেই 3 কার্বন ছিল আর একটা কার্বন যুক্ত হলো, তাহলে এটা হলো 4 কার্বন বিশিষ্ট। 4 কার্বন বিশিষ্ট কি তৈরি হলো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো এখন C4 উদ্ভিদে কি হয়, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আবার ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে এখন যখন 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনরায় যখন ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, তখন বুঝতেছ 4 কার্বন এখানে, এখানে 3 কার্বন, তাহলে একটা কার্বন এসে ত্যাগ করবে, ওই সেই কার্বন ডাইঅক্সাইডটা হলো এই যে C3 কার্বন ডাইঅক্সাইড। বুঝে গেল? তাহলে C4 উদ্ভিদে কিন্তু C3 চক্রও হয়। তো C4 উদ্ভিদে গাছের পাতায় আগে থেকে কি থাকে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। বায়ুমণ্ডল থেকে একটা কার্বন ডাইঅক্সাইড নিলাম, 3 কার্বন আর 1 কার্বন, কত হলো, 4 কার্বন। 4 কার্বন বিশিষ্ট প্রথম যে যৌগ তৈরি হলো তার নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বিভিন্ন যৌগের মাধ্যমে আবার ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তখন কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে, সেই কার্বন ডাইঅক্সাইড দিয়ে C4 উদ্ভিদেও কিন্তু কি চলে, C3 চক্র চলে। এটা হচ্ছে আমাদের C4 চক্র। কেন C4 চক্র, এই যে প্রথম উৎপাদিত যৌগ কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট, এই জন্য এই চক্রের নাম হচ্ছে C4 চক্র। আর বিজ্ঞানীদের নাম অনুসারে এই চক্রের নাম হচ্ছে হ্যাশ ও স্ল্যাক চক্র। বিজ্ঞানীদের নাম অনুসারে এই চক্রের নাম হচ্ছে হ্যাশ ও স্ল্যাক চক্র। এটাই হচ্ছে C4 চক্র। তাহলে C4 উদ্ভিদে কি হয়, C4 উদ্ভিদে উপরের যে হলুদ অংশ এটা তো হয়ই, এর সাথে আবার C3 চক্রও ঘটে। এখন এই উদ্ভিদগুলোর কিন্তু একটা সুবিধা আছে, সুবিধাটা হলো কি, যদি তাপমাত্রা অত্যন্ত বেশি হয়, যদি আবহাওয়া অত্যন্ত শুষ্ক হয়, তাপমাত্রা অত্যন্ত বেশি হয়, আলো যদি অনেক বেড়ে যায়, তাহলে গাছের পত্ররন্ধ্র তো বন্ধ হয়ে যাবে। তো C4 উদ্ভিদ যদি গাছের পত্ররন্ধ্র বন্ধও করে দেয়, তাও কিন্তু C4 উদ্ভিদে এই C3 চক্র চলতেই থাকবে। কেন চলতে থাকবে, কারণটা হলো C4 উদ্ভিদ যদি পত্ররন্ধ্র বন্ধ করে দেয়, যদি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড না আসে, তাহলেও এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আছে এটাই কিন্তু উদ্ভিদের দেহে জমা থাকে, অথবা উদ্ভিদের দেহে অন্যান্য বিপাক প্রক্রিয়া, অন্যান্য ক্রিয়া বিক্রিয়ায় কিন্তু এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ঠিক তৈরি হয়। তাহলে আমি হয়তো সাময়িক তাপমাত্রা বেড়ে গেছে, অথবা হয়তো একটা উদ্ভিদ সাময়িকভাবে ধরো আলো বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে, ওই উদ্ভিদটা হয়তো ওই বিরূপ আবহাওয়ার কারণে পত্ররন্ধ্র বন্ধ করে রাখছে, কিছু সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য পত্ররন্ধ্র বন্ধ করে রাখছে, কোনো সমস্যা নাই, তার দেহে তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আছেই, এবং সেটা তো সে আরও অন্যান্য বিপাক প্রক্রিয়া থেকেও তো পাচ্ছেই, তাহলে ওখান থেকে দিব্যি সে কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই দেবে এবং C3 চক্র কিন্তু চলতেই থাকবে। তাহলে এই উদ্ভিদগুলোর সুবিধা হলো, তাপমাত্রা বেড়ে গেল, আলো অত্যন্ত তীব্র হলো, পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেল, তাও এরা কি করতে পারে, খাদ্য তৈরি করতে পারে। এই কারণে C4 উদ্ভিদ C3 উদ্ভিদের থেকে বেশি পরিমাণ খাদ্য তৈরি করতে পারে, বেশি তাপ সহ্য করতে পারে, বেশি আলো সহ্য করতে পারে, এবং এই C4 উদ্ভিদগুলোর খাদ্য তৈরির হারটা অনেক বেশি। এই উদ্ভিদগুলো মেইনলি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, অত্যন্ত গরম যে দেশগুলো আছে সেই দেশগুলোতে কিন্তু এই উদ্ভিদগুলো বেশি পাওয়া যায়। আমাদের দেশের, আমাদের পরিচিতির মধ্যে আছে হলো আখ, তারপরে ভুট্টা, তারপরে হচ্ছে দূর্বা ঘাস, এই জাতীয় যে উদ্ভিদগুলো আছে, দূর্বা ঘাস হবে আসলে, এগুলোতে কিন্তু এই C4 চক্রটা হয়। তাহলে আমাদের মোটামুটি আলোক নিরপেক্ষ পর্যায়টা আমাদের বলা শেষ। আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ের C3 চক্র আর C4 চক্রটা একটু আমরা আরেকবার তোমাদের বোঝার জন্য আলোচনা করি, একেবারে ভালোভাবে শোনার চেষ্টা করো। তাহলে দেখো, শর্করা উৎপাদন, কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করে কার্বন বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদন উদ্ভিদে 3 ভাবে হতে পারে। একটাকে আমরা বলতেছি C3 চক্র, কারণ সেখানে প্রথম যে যৌগ তৈরি হয় তার কার্বন সংখ্যা 3, সেখান থেকে নাম আমরা বলতেছি C3 চক্র।
আরেকটা আছে C4 চক্র। এই সকল উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার পর প্রথম যে যৌগ তৈরি হয় তার কার্বন থাকে 4টা, সেই জন্য এর নাম হচ্ছে C4 চক্র। আর কিছু কিছু উদ্ভিদে ক্রাসুলেসিয়ান অ্যাসিড বিপাক হয়, এই জন্য আমরা বলতেছি হলো ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যোগ করা, কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যোগ করা অর্থাৎ কার্বনের বিজারণ করা, এই কার্বনের বিজারণ করে শর্করা তৈরি হয় 3 ভাবে। কোনো কোনো উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার পরে প্রথম যৌগ তৈরি হয় 3 কার্বনওয়ালা, ওই সকল যৌগকে আমরা বলি হচ্ছে C3 উদ্ভিদ, আর ওই চক্রটাকে আমরা বলি হচ্ছে C3 চক্র। বিজ্ঞানীর নাম অনুসারে আমরা বলি কেলভিন চক্র। কিছু উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার পরে প্রথম যৌগ তৈরি হয় হচ্ছে 4 কার্বনওয়ালা, তো এই কারণে আমরা ওই উদ্ভিদের ওই শর্করা তৈরির চক্রকে আমরা বলি C4 চক্র, ওই উদ্ভিদগুলোকে আমরা বলি C4 উদ্ভিদ। বিজ্ঞানীর নাম অনুসারে আমরা বলি হ্যাস এবং স্ল্যাক চক্র। আর কিছু কিছু উদ্ভিদে ক্রাসুলেসিয়ান অ্যাসিড তৈরি হয়, আমরা ওই সকল উদ্ভিদকে আমরা বলি হচ্ছে ওরা হচ্ছে ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম করে শর্করা তৈরি করে। তাহলে মোট 3টা, এই 3টার মধ্যে আমরা হচ্ছে প্রথম দুটো আলোচনা করব। তো C4 কি হয় আমরা একটু আরেকবার তোমাদের সাথে বলি, আবার একটু ভালো করে মনোযোগ দাও। C3 ক্ষেত্রে গাছের পাতায় আগে থেকেই থাকে একটা শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাম রাইবোলোজ, তার সাথে থাকে 2 ফসফেট। তাহলে 5 কার্বন 2 ফসফেটের একটা যৌগ গাছের পাতায় সবসময় থাকতে হয়। তো এই যৌগ থাকে বায়ুমণ্ডলে যখন আবহাওয়া ধরো ভালো আছে, তাপমাত্রা খুব বেশি না, আলো বেশি না, তখন পত্ররন্ধ্র খুলে গেল, ওই পত্ররন্ধ্র খোলা দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলাম। তাহলে এখানে আগে থেকে ছিল 5 কার্বন 2 ফসফেট, একটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলাম, 6 কার্বন হয়ে গেল, 2 ফসফেট হয়ে গেল। সেই 6 কার্বন আর 2 ফসফেট মিলে 2 অণু, আবারও বলি 2 অণু, প্রথমবার এক চক্রে 2 অণু, এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা হলো 3 কার্বন বিশিষ্ট একটা ফসফেট থাকে। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে মোট 6 কার্বন 2 ফসফেট। 6 কার্বন 2 ফসফেটকে ভাগ করলে 3 কার্বন এবং 1 ফসফেটওয়ালা 2 অণু তৈরি হবে। তাহলে প্রথমে এটা তৈরি হলো 2 অণু, 2 অণু তৈরি হলো। তাহলে 2 অণু তৈরি হলো এবং প্রথম যে যৌগ তৈরি হলো 3 কার্বন বিশিষ্ট, এই জন্য চক্রের নাম হচ্ছে C3 চক্র। তাহলে এটা তৈরি হলো 2 অণু। এখন আমি এই 2 অণুকেই এই যে তোমার গ্লুকোজে পরিণত করতে পারবো না। যদি আমি এই 2 অণু দিয়ে গ্লুকোজ তৈরি করি তাহলে এটা শেষ হয়ে গেল, এটা আর থাকবে না। এই জন্য আমাকে করতে হবে কি, আমাকে এই জন্য এটা 6 বার ঘোরাতে হবে। যখন আমি এটা 6 বার এই বিক্রিয়াটা করব, তখন বায়ুমণ্ডল থেকে আমি 6টা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করব, এই 6 কার্বন দিয়ে আমি এই গ্লুকোজ তৈরি করব। তাহলে 6 বার যদি আমি কার্বন ডাইঅক্সাইড নিই, তাহলে আমাকে রাইবোলোজ 20 ফসফেট এটাও নিতে হবে 6টা নিলাম, 6টা নিলাম। তাহলে এটা তৈরি হয়েছিল 2টা, এখন 6 বার নেওয়ার পরে কয়টা হবে, মোট 12টা। 12টার মধ্যে 10টা এইরকম অণু, আমি 10টা অণু মানে কতগুলো কার্বন আছে, 3 × 30টা কার্বন আছে, এটাকে আমি আবার এই পাতায় এই যৌগটার রূপে ফেরত দিব। কেন ফেরত দেবো, এটা আবার পরে আবার দরকার লাগতে পারে, সো এটা ফেরত দিব। আর 2টা থাকলো, এখানে 10টা নেওয়ার পরে থাকলো কটা, 2টা, সেই 2টা মানে হচ্ছে 6 কার্বন। এই 6 কার্বন কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কার্বন, এটা দিয়ে আমি তৈরি করলাম কি, আমি তৈরি করলাম হচ্ছে গ্লুকোজ। বাস, এই চক্রের নাম হচ্ছে C3 চক্র, কারণ প্রথম যে যৌগ তৈরি হলো তার কার্বন সংখ্যা 3, এই জন্য C3 চক্র। আর বিজ্ঞানীর নাম অনুসারে এর নাম হচ্ছে কেলভিন চক্র। এটার একটা অসুবিধা আছে। অসুবিধা কি, যদি তাপমাত্রা অত্যন্ত বেড়ে যায়, যদি আলো বেড়ে যায়, তাহলে পত্ররন্ধ্র কাজ বন্ধ করে দেয়। কারণ কি, যেন অতিরিক্ত পানি না হারায়। পত্ররন্ধ্র বন্ধ করলে আর কার্বন ডাইঅক্সাইড ঢুকবে না, এই চক্র আর চলবে না। তাহলে এই উদ্ভিদ যারা এই চক্রটা ফলো করে, C3 চক্র ফলো করে, C3 উদ্ভিদ, তারা কিন্তু বেশি তাপ সহ্য করতে পারবে না, বেশি আলো সহ্য করতে পারবে না। তারা আমাদের মতো নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদ হবে। আমাদের এই যে আম গাছ, তারপরে ধরো ধান গাছ, আলু গাছ, এগুলো কিন্তু সবই আসলে C3 উদ্ভিদ। এবার আসো, তাহলে ভালো গাছ কোনটা, C4। C4-এ কিন্তু এই যে দেখো C3 চক্র কিন্তু হয়, C4-এও কিন্তু C3 চক্র হয়। কিন্তু C4-এর গাছের পাতায় আগে থেকে থাকে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। সে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে আগে থেকে 3 কার্বন ছিল, আরেকটা কার্বন গ্রহণ করলো, কয় কার্বন হলো, 4 কার্বন। তৈরি হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার পর প্রথম যৌগ তৈরি হলো 4 কার্বন বিশিষ্ট, তাই এই চক্রের নাম হচ্ছে C4 চক্র। তারপরে যখন এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আবার পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় 3 কার্বন বিশিষ্ট, তখন সে একটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, আর সেই কার্বন ডাইঅক্সাইড দিয়ে, এই যে কার্বন ডাইঅক্সাইড দেখো, এই কার্বন ডাইঅক্সাইড দিয়ে এই C3 চক্রটা চলে। তাহলে C4 চক্রে কিন্তু C3 চক্রটাও কিন্তু চলে। এটা আবিষ্কার করেছেন কে, বিজ্ঞানী হ্যাস এবং স্ল্যাক।
তার নাম অনুসারে এই চক্রকে বলা হয় হ্যাস এবং স্ল্যাক চক্র। এই চক্রের সুবিধা হলো তাপ অত্যন্ত বেড়ে গেল, আলো অত্যন্ত বেড়ে গেল, পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেল, হোক বন্ধ, কারণ আমি তো এই C3 চক্রে তো সরাসরি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি না, আমি নিচ্ছি হলো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে। সো যদি পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় তাও কিন্তু এই চক্র চলতেই থাকবে, C3 চক্র চলতেই থাকবে, খাদ্য তৈরি হতেই থাকবে। তাহলে এই উদ্ভিদগুলো কিন্তু অত্যন্ত তাপমাত্রা, বেশি তাপমাত্রা, বেশি আলো এগুলো সহ্য করতে পারে। এরা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের উদ্ভিদ। আমাদের দেশের মধ্যে মোটামুটি আখ, ভুট্টা, দুর্বাঘা সেগুলো হচ্ছে মোটামুটি আমাদের দেশের C4 উদ্ভিদ। এই হলো আমাদের হচ্ছে আলো নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ আমাদের পুরোপুরি সালোক সংশ্লেষণের দুটো পর্যায় শেষ হয়ে গেল। এখন আমরা তাহলে একটা কাজ করি, আমরা তোমাদের এখানে বইটা দাগায় ফেলি। তাহলে এই অংশটা যদি আমরা বইয়ে দাগাইতে যাই তাহলে আমরা এখানে খেয়াল করি, এই যে আমরা এখন আলোচনা করতেছিলাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তো এখান থেকে তোমাদের MCQ এর জন্য দরকার পড়তে পারে এই যে এই লাইনটা খেয়াল করো, এই যে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান উনি দুটি পর্যায়ে ভাগ করেন, এটা মার্ক করতে পারো, দুটি পর্যায়ে ভাগ করেন এবং নামগুলো লাগবে, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এটুকু একটু দাগায় নাও তোমাদের বই বের করে, এইটুকু কথাগুলো MCQ এর জন্য প্রয়োজন হবে। এরপরে আসো পরের পৃষ্ঠা। পরের পৃষ্ঠা বলতে পৃষ্ঠা নাম্বার 69, 69 নম্বর পৃষ্ঠা। 69 নম্বর পৃষ্ঠাতে তুমি যদি যাও তাহলে এই দেখো আলোক নির্ভর পর্যায়ে পাবা। আমরা দেখা এখান থেকে আসলে কি কি লাগবে তোমাদের। এই যে আলোক নির্ভর পর্যায়, এখান থেকে গুরুত্বপূর্ণ হলো দেখো এখানে কি হয়, এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর সেই রাসায়নিক শক্তিটা আমরা পাই কোন কোন যৌগের মধ্যে, এটিপির মধ্যে পাই, আর পাই কার মধ্যে, NADPH এর মধ্যে। এবং এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে হচ্ছে এই যে ক্লোরোফিল। কেন ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো লেখা আছে। ক্লোরোফিল করে কি, আলোক রশ্মির শক্তি, এই যে ফোটন, এটা হচ্ছে আলোক রশ্মির শক্তি, মানে আলোক রশ্মির শক্তি, এটা শোষণ করে। শোষণ করার পরে এই শক্তি দিয়ে সে কি করে, এই যে ADP আসে তার সাথে একটা অজৈব ফসফেট যুক্ত করে করে তৈরি করে হচ্ছে ATP। এবং ATP তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এটুকু দরকার, এটুকু একটু দাগাইতে হবে, মানে বুঝে বুঝে পড়লে তো বুঝতে পারবাই, কিন্তু এটুকু দাগাতে হবে। এটাকে ফটোফসফোরাইলেশন বলে। কেন ফটোফসফোরাইলেশন বলে বলো? ফসফেট যোগ করাকে বলা হয় ফসফোরাইলেশন, আর সূর্যের আলো ব্যবহার করা হয় এই জন্য ফটোফসফোরাইলেশন। এটুকু দাগাতে হবে। এই যে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা ইম্পর্টেন্ট, এটা বুঝতেই পারবে এমনিতেই, তো এটা একটু দাগাতে হবে। তারপরে আমরা নিচের দিকে যদি চলে যাই, দেখো নিচের দিকে আর কি লেখা আছে। এই পর্যায়ে আর একটা কাজ ঘটে, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া ঘটে। সেটা কি দেখো এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে আসলে সূর্যের আলো এবং ক্লোরোফিলের মাধ্যমে পানিও বিয়োজিত হয়। পানি বিয়োজিত হলে তোমরা দেখেছো অক্সিজেন নির্গত হয়, ওই যে মনে আছে তোমাদের হাইড্রোজেন আয়নের ঘাটতি পূরণ হয়, আর ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পানির ফটোলাইসিস। পানির ফটোলাইসিস বলতে পারো, অথবা বলতে পারো এটাকে, এটাও বলতে পারো, দেখো এটাকে তুমি বলতে পারো পানির জারণ। যেহেতু এখানে পানি থেকে হাইড্রোজেন মুক্ত হয়, তাদেরকে আমি বলতে পারি হচ্ছে পানির জারণ, এটা বলতে পারো। তারপরে আসলে আমরা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ে দেখো লেখা আছে এখানে, আলোক নিরপেক্ষ পর্যায়ে কেন বলা হয়, এটা তোমাদের সৃজনশীলে আসবে। তো আলোক নিরপেক্ষ পর্যায়ে বলা হয় কারণ এখানে আলোর সরাসরি প্রয়োজন পড়ে না, আলোর উপস্থিত থাকলেও চলবে, না থাকলেও চলবে, এই জন্য বলা হয় হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে, এটাকে বলা হয়। তো এখানে আসলে ঘটেটা কি দেখো লেখা আছে এখানে, আসলে যেটা ঘটে সেটা হলো আলোক পর্যায়ে যে ATP তৈরি হয়েছিল, NADPH তৈরি হয়েছিল, এগুলাকে ব্যবহার করে এখানে কি করা হবে, এখানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটানো হবে। এই যে বিজারণ ঘটানো হবে, ঘটালে শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে, এটা আসলে এখানে হয়। এবং এটা আসলে উদ্ভিদে কয়টা পদ্ধতিতে হয়, 3টা গতিপথ, 3টা চক্রের মাধ্যমে হয়। এই পুরো ব্যাপারটা ঘটে হচ্ছে 3টা চক্রের মাধ্যমে। 3টা চক্রের নামে এখানে দেওয়া আছে, একটা হচ্ছে কেলভিন চক্র বা C3 চক্র, একটা হচ্ছে হ্যাস এবং স্ল্যাক চক্র বা C4 চক্র, আর একটা হচ্ছে ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলেও সমস্যা নেই। এটা হয় আসলে পাথরকুচি উদ্ভিদে, তোমরা তো চেনই, এটা ঘটে হচ্ছে পাথরকুচি উদ্ভিদে। পাথরকুচি উদ্ভিদে হচ্ছে এই যে ক্রাসুলেশন অ্যাসিড বিপাক, এটা ঘটে, লিখে রাখতে পারো বইতে।
তো এই মোটামুটি এই পেজের দাগানো। এরপরের পেজ আমরা চলে যাই। আচ্ছা দেখে রাখো, এরপরের পেজে আমরা চলে যাই। এরপরের পেজে যদি আমরা যাই, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 70 নম্বর পৃষ্ঠা। তো 70 নম্বর পৃষ্ঠাতে যদি আমরা এখানে যাই, তাহলে এখানে আমরা কেলভিন চক্র দেখতে পাবো। এখান থেকে কি কি দাগাতে হবে খেয়াল করো। কেলভিন চক্র থেকে নামটা আগে মার্ক করো, কেলভিন চক্র বা C3 চক্র নামটা আগে মার্ক করো। তো বিজ্ঞানীর নাম অনুসারে কেলভিন বেনসন ব্যাসাম চক্র বলা হয়। আবিষ্কারকের নাম অনুসারে কেলভিন বেনসন ব্যাসাম চক্র বা সংক্ষেপে কেলভিন চক্র বলা হয়। এগুলো MCQ এর জন্য দরকার পড়বে তোমাদের। এই যেখানে ইম্পর্টেন্ট, অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়াটাই শর্করা তৈরি হয়। এখানে অধিকাংশ উদ্ভিদে এটা হয়, এটা একটু ইম্পর্টেন্ট। প্রথম স্থায়ী পদার্থ যেটা হয় সেটা হলো 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এই যে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড নামটাও লাগবে, হ্যাঁ নামটাও লাগবে। এই জন্য এই চক্রের নাম কিন্তু হচ্ছে C3 চক্র। আর যে সকল উদ্ভিদ এটা হয় তাকে বলা হয় হচ্ছে C3 উদ্ভিদ। এটা মার্ক করতে পারো, এটুকু লাগবে। এবার আসা যাক হচ্ছে তারপরে হ্যাস এবং স্ল্যাক চক্র যেটা আছে সেখানে আগে নামটাই মার্ক করতে হবে, হ্যাস স্ল্যাক চক্র বা C4 চক্র। এটা হচ্ছে হ্যাস স্ল্যাক চক্র বা C4 চক্র। তো বিজ্ঞানী আবিষ্কারকের নাম অনুসারে হ্যাস এবং স্ল্যাক আবিষ্কারকের নাম অনুসারে নামকরণ করা হয়েছে হ্যাস এবং স্ল্যাক চক্র। আর প্রথম স্থায়ী পদার্থ হলো এই যে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সেই জন্য এর নাম হচ্ছে C4 গতিপথ। যে সকল উদ্ভিদ ফলো করে তাকে বলা হয় C4 উদ্ভিদ। এটা মার্ক করে রাখো। এটুকু মার্ক করে আমরা পরের পেজে চলে যাব। তারপরে যদি আমরা যাই, এখানে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, সেটা হলো আমরা একটু আগে বোর্ডে তোমাদের দেখাইছিলাম C4 উদ্ভিদে কিন্তু একই সাথে C4 চক্র হয়, C3 চক্রও হয়। এটা একটু মনে রাখতে হবে। আর আমরা এটাও তোমাদের ব্যাখ্যা করে দিছি যে C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদ বেশি সালোক শোষণ করতে পারে, খাদ্য তৈরি করতে পারে বেশি। কি কি উদ্ভিদে দেখা যায়? ভুট্টা, আখ, ঘাস জাতীয় উদ্ভিদ যেমন মুথা ঘাস, লটে ঘাস ইত্যাদি এগুলো দেখা যায়। হ্যাঁ, এই মোটামুটি আমাদের হচ্ছে যে C4 চক্র। আজকে আমরা এই পর্যন্ত তোমাদের পড়ালাম। আল্লাহ হাফেজ।